আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অভিনন্দন আমার ক্লাসে জয়েন করার জন্য। রোজার এই সময় আসলে অনেক ক্লান্ত লাগে, এই ক্লান্তি ভরা দিনেও সারাদিন রোজা রেখে আলহামদুলিল্লাহ আপনারা যারা জয়েন করেছেন তাদের সবাইকে আমার অভিনন্দন এবং প্রাণঢালা শুভেচ্ছা। আমার আজকের সাবজেক্টটি হচ্ছে পালসেটিনা পার্ট 1। এটা আসলে আমি বেশ কয়েকটা পার্ট করেছি, যেহেতু আমাদের এখানে সময় খুব কম তাই আমি শুধু পার্ট 1টাই ব্যাখ্যা করব, বাকি দুইটা পার্ট আমি আজকে আর দেখাবো না। পার্ট 1-এ পালসেটিনা। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই ক্লাসের শেষে বলবেন, ক্লাসের মাঝখানে বলবেন না প্লিজ, সেটা নোট করে রাখুন। আমি ক্লাস শেষে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পালসেটিনা আমাদের ডাক্তার হ্যানিম্যান এই পালসেটিনা মেডিসিনটি বেশ কয়েকজন সহযোগীকে নিয়ে প্রুফ করেন বা লক্ষণগুলোকে একত্রিত করেন। তার মধ্যে বেশ কিছু প্রুভার আছে, যেমন হর্নবার্গ, মিটসেল, রাকার্ট, স্টাফ। সেটা 1805 সালে উনি যখন পালসেটিনার বিভিন্ন লক্ষণগুলো নিয়ে পর্যবেক্ষণ করছিলেন, তখন হ্যানিম্যানের ম্যাট্রামেডিকা পিউরা, যেটা ভলিউম 2 আমরা জানি, এটা ফার্স্ট এডিশন হয়েছিল, সেই ফার্স্ট এডিশনে পালসেটিনার লক্ষণ ছিল 1073টি। তারপরে আরো বেশ কিছু লক্ষণ উনি খুঁজে পেলেন পালসেটিনার, এবং সেই লক্ষণগুলি উনি সেকেন্ড এডিশনে অ্যাড করলেন। সেখানে গিয়ে 1073 থেকে বেড়ে হলো 1163টা লক্ষণ। তারপরে আবার সে পালসেটিনা নিয়ে উনি যখন এটাকে আরো বেশি গবেষণা করলেন বা এটা নিয়ে ভাবলেন, তখন বেশ কিছু লক্ষণ উনি রিডিউস করেন অর্থাৎ বাদ দেন। তো সব মিলিয়ে বাদ দেওয়ার পরে সর্বমোটে গিয়ে দাঁড়ালো পালসেটিনার লক্ষণ 1154টি। অর্থাৎ একটা পালসেটিনা রেমেডির ভিতরে আমরা 1154টি লক্ষণ পাই। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পালসেটিনা রেমেডিটা কতটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা পলিক্রিস্ট রেমেডি এবং মহিলাদের জন্য খুবই 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 উপকারী একটা রেমেডি। তো আসুন আমরা আজকে পালসেটিনাকে বিভিন্ন ভাবে আলোচনা করব, একদম বেশ কয়েকটা পয়েন্ট থেকে পালসেটিনাকে তুলে ধরবো আলহামদুলিল্লাহ। প্রথমে চেষ্টা করি পালসেটিনাটা কোথায় কাজ করে, এর রিজিয়নটা কোথায়। মাইন্ড, ভেনাস, মিউকাস মেমব্রেন, টাং, টমাস, বাওয়েল, ফিমেল এন্ড জেনিটোইউরিয়ান অর্গান। জেনিটোইউরিয়ান অর্গান অর্থাৎ মিউকাস মেমব্রেনে, জিহ্বায়, পাকস্থলীতে, পেটে এবং মহিলাদের যত ফিমেল অর্গানটা আছে সেইখানে কিন্তু পালসেটিনাটা খুব ভালো কাজ করে। এবং আপনারা আমার প্রেজেন্টেশনটা খেয়াল করলে একটু বুঝতে পারবেন, আমি কিন্তু ক্যাপিটাল লেটারে বোল্ড করে লিখেছি। যে যে লেখাগুলো ক্যাপিটাল লেটারে বোল্ড করে লেখা, বুঝতে হবে সেগুলো অবশ্যই অবশ্যই ফার্স্ট গ্রেডের রেমেডি, লক্ষণ, ফার্স্ট গ্রেডের লক্ষণ। রেসপাইরেশন অর্থাৎ রেসপাইরেশনের ক্ষেত্রে পালসেটিনা ভালো কাজ করে। ওয়ান সাইড, যে কোনো ওয়ান সাইড প্রবলেম পালসেটিনা খুব ভালো রিকভার করে। রাইট হার্ট, রাইট হার্টের ক্ষেত্রে পালসেটিনা কাজ করে। আচ্ছা, এবার আমরা আসি পালসেটিনার খারাপ অবস্থা, মানে সে কখন তার রোগ লক্ষণগুলো বেড়ে যায়, এটাকে আমরা ওটস পজিশন বলি। ওয়ার্ম, উষ্ণ ঘরে, এয়ার, বাতাসে, রুম, ঘরে এবং বিছানায়। ফার্স্ট বোল্ড হলো দেওয়া। তার থেকে একটু কম হচ্ছে তার ক্লথস অর্থাৎ কাপড়ে। হ্যাঁ, গেটিং ফিট ওয়েট অর্থাৎ পা ভিজালে, এটা আপনি দেখেন এখানে কিন্তু স্মল লেটারে লেখা, অর্থাৎ এটা সেকেন্ড গ্রেডের লক্ষণ। ফার্স্ট গ্রেডের লক্ষণগুলা সবসময় বোল্ড করে ক্যাপিটাল রে দেওয়া আছে। আমি আবারও বলছি, সাপ্রেশন, যে কোনো ধরনের সাপ্রেশন, তার ডিসচার্জ সাপ্রেশন, তার মাইন্ড সাপ্রেশন, তার পিরিয়ড সাপ্রেশন, যে কোনো ধরনের সাপ্রেশনের ক্ষেত্রে কিন্তু পালসেটিনা খুব চমৎকার একটা রেমেডি। ইভিনিং, বিকাল বেলা, কখন, বিশেষ করে যখন গোধূলি লগ্নটা সূর্য ডুবে, এই সময়টা কিন্তু পালসেটিনা পেশেন্টেরা খুব বেশি পরিমাণে তাদের রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। রেস্টে, বিগিনিং মোশন অর্থাৎ হাঁটার শুরুতে কমপ্লেন করবে, যে যে কোনো লক্ষণ এসে বলবে যে আমার হাঁটার শুরুতে আমার এই প্রবলেমগুলি দেখা দেয়।
লাইং শুইলে বিশেষ করে ওয়ান সাইড, বিশেষ করে লেফট সাইডটা। ইটিং খাবারে কি কি খাবার? রিচ ফুড, ফ্যাটস, লেগস, এগস এন্ড এগস। হ্যাঁ, মানে সরি, রিচ ফুড মানে একদম যেগুলো আমরা খুব ওয়েল তৈলাযুক্ত খাবার বলি, এই খাবার গুলাতে ফ্যাট যুক্ত খাবার, এবং আইস, এবং হচ্ছে ইগ মানে এগ, ডিম, ডিম খেলে তার বাড়ে। আরেকটা তাপ বৃদ্ধি কি? পিউবার্টি, অর্থাৎ শুরু থেকে যে ধরনের মহিলার মাসিক বা ঋতুস্রাব শুরু হওয়ার সময় যে কমপ্লেন গুলো থাকে, এই কমপ্লেনের ক্ষেত্রে সাধারণত আমরা 5টাকে একভাবে বিবেচনা করি। প্রেগন্যান্সি, চমৎকার রেমেডি আছে আমাদের পালসিটিলায় প্রেগন্যান্সিতে, ইনশাল্লাহ আমি আলোচনা করব। বিফোর মিনসেস, হ্যাঁ মিনসেসের পরে, বিফোর মিনসেস, এই সময়টাতে পালসিটিলা গুলি খুব খারাপ অবস্থানে থাকে। নেক্সট, বেটার, ভালো কিসে থাকে? এতক্ষণ তো আমরা ওটস পজিশনটা শুনলাম যে খারাপ কিসে থাকে, এবার আসে বেটার। কোল্ড, ঠান্ডায়। ফ্রেশ, একদম ফ্রেশ বাতাস, ওপেন এয়ার, খোলা বাতাসে। পালসিটিলা সব রোগীদেরই, আপনি যে কোনো প্রবলেম আপনার কাছে আসলে যদি আপনি বলেন আপনার কিসে ভালো লাগে, ইভেন ঠান্ডার সমস্যা, হাঁচির সমস্যা, কাশির সমস্যা, সে বলবে আমি যদি একটু খোলামেলা হাওয়ায় চলাফেরা করি, ঘর থেকে যদি একটু বাহিরে যাই, অথবা ঘরের পর্দাগুলি যদি আমি একটু গুটিয়ে রাখি, তাহলে আমার ভেরি 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। আনকভারিং মানে কি? খুলে রাখলে। আনকভারিং মানে এটা তার পাটা খুলে রাখলে, হয়তো হাতটা খুলে রাখলে, অনেকেই কাঁথার নিচে পা দেন, এটা খুলে রাখলে, কিংবা যে পর্দাটা খুলে রাখলে, যেটা বললাম আমি আনকভারিং অবস্থাটা বেটার লাগে। জেন্টেল মোশন মানে হালকা হালকা হাঁটা, একটু জেন্টেল মোশন মানে একদম স্মুথলি হাঁটা, একদম খুব মানে ব্যায়াম করার মতো যেরকম আমরা খুব দ্রুত হাঁটি সেরকম না, খুব জেন্টেল, হালকা হালকা হাঁটা। কন্টিনিউড মোশন, এবং যদি সেই হাঁটাটা কন্টিনিউ হয়, জেন্টেল এন্ড কন্টিনিউ, দুটো অবস্থাতেই সে বেটার ফিল করে। আফটার এ গুড ক্রাই, কিছু সময় কান্না করার পরে ওরা খুব বেটার থাকে। পাশের রোগীরা অনেক কান্নাকাটি করে, এবং তাদের কান্নাকাটি করতে না দিলে তারা অস্থির বোধ করে, এবং কান্নাকাটি করার পরে তারা বেটার ফিল করে। এটা হচ্ছে পালসিটিলার লক্ষণ। এরপর আসি আমি আসল কথায়। আমাদের একটা প্রচলিত কথা আছে যে আগে হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারী। এই কথাটা আমরা প্রায় বলি। একটা রোগী আপনার চেম্বারে ঢুকলো, আপনি অবশ্যই তাকে আগে এতে গ্লাস দেখে আপনাকে মনে মনে কিছু মেডিসিন কিন্তু সিলেকশন করে নিতে হবে যে এই রোগীটা কিসের হতে পারে। সে কি পালসিটিলা, ইগনেশিয়া, ফসফরাস, সিপিয়া, লাইকো, নাক্স ভূমিকা, সিকেলিকর, নাকি অন্য কিছু। হ্যাঁ, এটা কিন্তু একজন ডাক্তারের অভিজ্ঞান যে আমি কিভাবে একটা রোগীকে প্রথম দেখাতে কিছু মেডিসিন তাকে আলাদা করে রাখবো। এই যে দেখেন, আমি একটা রূপক একটা ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে এসেছি। এই ছবিটার ভিতরে কি দেখতেছেন? এটা কি শুধুই একটা ছবি? না, আমি যদি ছবিটাকে ব্যাখ্যা করি, তাহলে কিন্তু এই ছবি থেকে কিন্তু আমি পালসিটিলা পাবো। কেমন করে? দেখেন, পালসিটিলার মহিলারা এই যে মাথায় কাপড় ঢেকে রাখছে, মানে কি? ওরা একটু লজ্জা পায়, ওরা একটু লজ্জা পায়, নিজেকে ঢেকে রাখে। সুন্দর, দেখেন চেহারায় মহিলাটি সুন্দর, ফ্যাটি এবং ফ্ল্যাবি। সে কিন্তু মানে একদম শুকনা শাকনা, যেটাকে আমরা একদম স্লিম ফিগার বলি, স্লিম ফিগার না কিন্তু, পাশলেটা একটু ফ্যাটি, একটু ফ্ল্যাবি। এবং তার দেখেন ঘুমটার আড়ালে কিন্তু মুচকি হাসি দিয়ে সে কিন্তু নিজেকে বহিঃপ্রকাশ করছে। অর্থাৎ তার প্রত্যেকটা কথাই দেখবেন একটু মুচকি হেসে হেসে কথা বলবে। আপনার চেম্বারে যখন আসবে, ঠিক এরকম একটা মহিলা আপনি চিন্তা করেন, এর জায়গায় আপনার রোগীগুলাকে আপনি একটু খেয়াল করেন। সে ঢুকতেছে, হয়তো সে বোরকা পরে, এখানে যখন একটা হিন্দু একটা ছবি নিয়ে এসেছে আমি, দেখেন লম্বা করে সে ঢুকতেছে। পালসের রোগীরা একটু সাজুগুজু করে থাকতে পছন্দ করে, কিন্তু ফসফরাসের মতো নয়। ফসফরাস কিন্তু অনেক স্মার্ট, ওরা কিন্তু নিজেকে আরো বেশি উপস্থাপন করে, কিন্তু পালসরা হচ্ছে ওরা একটু ধার্মিক টাইপ, ওদের ভিতরে একটু ধর্মভীরু, ওরা একটু আল্লাহকে ভীতি পায়। এর জন্য কিন্তু ওরা দেখেন এই যে সাজুগুজু করছে, এই সাজের মধ্যে কিন্তু ওদের মার্জিত সাজ। ফসফরাস হচ্ছে একটু উগ্র সাজ, তারা কিন্তু নিজেকে বহিঃপ্রকাশ করে। এই যে একটু মার্জিত সাজ, মাথায় একটু ঘুমটা টানছে, এই যে দেখেন একটু সিঁদুর পরেছে, ঠোঁটে একটু হালকা লিপস্টিক, এবং কি একটা স্মাইলি চেহারা, বাস এটুকুই কিন্তু আমি মনে করি পালসিটিলার জন্য যথেষ্ট।
আমাদের ডাক্তার হাসান মির্জার নাম আমরা মনে হয় সবাই শুনেছি। হাসান মির্জা কিন্তু বলতো যে পালসিটিলা রোগীরা সবসময় লম্বা সিঁদুর ব্যবহার করেন এবং সিঁদুরটা খুব গাঢ় হয়। এটা হচ্ছে উনি ইন্ডিয়ায় প্র্যাকটিস করতেন, ওখানে বেশিরভাগ সময় হিন্দু পেশেন্ট উনি পেতেন। ওনার দৃষ্টিভঙ্গি থেকে এটা ব্যাখ্যা করেছেন। কিন্তু আমি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি তাহলে আমিও বলবো যে পালসিটিলা রোগীরা একটু সাজুগুজু করে থাকতে পছন্দ করে। এই গেল একটা পালসিটিলার আমার চিত্র। এখন যদি আমি আরেকটু গভীরে যাই, আরেকটু পালসিটিলা নিয়ে ব্যাখ্যা করি। এটা কি? এটা একটা গাছ, অর্থাৎ উইন্ডস ফ্লাওয়ার। পালসিটিলার আরেকটি নাম হচ্ছে উইন্ডস ফ্লাওয়ার। সবসময় তো বই পড়লেন, আজকে না হয়তো গাছটাকে পড়েন, দেখি তো আমরা গাছটার মধ্যে কি আছে। আমি আজকে যারা আমার এখানে আছেন ডিয়ার অডিয়েন্স, আমি তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি, প্লিজ প্রেজেন্টেশনটার দিকে আপনি একটু খেয়াল করেন যে গাছটির ভিতরে কি আছে, কি কি বৈশিষ্ট্য আছে, কেন পালসিটিলাকে উইন্ডস ফ্লাওয়ার বলা হলো। আমরা যদি শুধুমাত্র এই গাছটার দিকে খেয়াল করি, আমি মনে করি পালসিটিলা বোঝানো শেষ। পালসিটিলা বোঝার মতো কিচ্ছু নাই। এখন আপনি বলতে পারেন ম্যাডাম এটা কিভাবে সম্ভব, হাউ পসিবল, একটা গাছ থেকে কি পূর্ণাঙ্গ একটা ম্যাটেরিয়ালটা বোঝানো যায়? হ্যাঁ, আমি আজকে বুঝিয়ে দেবো আপনাদের, শুধু এই গাছটাই আমি পড়াবো। আচ্ছা খেয়াল করেন গাছটা কি। এই যে এখানে খেয়াল করেন রঙের একটু পরিবর্তন এই জায়গাটাতে, আমি তো নেট থেকে নিয়ে এসেছি, বেসিক্যালি এগুলো আর অনেক কালার হয়। এই যে দেখেন এখানে একটু বেগুনি বেগুনি, এই জায়গাটা স্কার্টসটা দিকে খেয়াল করেন, এখানে একটু বেগুনি, এটা কিন্তু আবার হালকা একটু বেশি মেজেন্টা মেজেন্টা, আবার দেখেন এইগুলি কিন্তু আরো মেজেন্টা, এই যে একটু হালকা চেঞ্জ। তার মানে কি রঙের পরিবর্তন। আমি যদি এখানে রঙের পরিবর্তন না বলে যদি বলি আমি এখানে রোগীর পরিবর্তন, তার মনের পরিবর্তন, অর্থাৎ কি পাঁচটা রোগীরা চেঞ্জেবল মন, যাতে সব সময় তাদের মানসিকতাটা একটু চেঞ্জ থাকে। তারা কি করে, এই একটা কথা আছে যে অল্পে রুষ্ট অল্পে তুষ্ট, রুষ্ট তুষ্ট ক্ষণে ক্ষণে। তার মানে কি কেউ কিছু বললো, উনি কেঁদে শেষ, ওনার মন খারাপ, খুব কাঁদছে। আবার যদি সেই ব্যক্তিকে যদি আপনি তাকে একটু ভালো দিকগুলোকে বোঝান, সে দেখবেন যে হেসে কুটি কুটি। তার মানে অল্প রুষ্ট অল্পে তুষ্ট, এখানে বোঝা যাচ্ছে তার মনটা এমন ভাবে পরিবর্তনশীল যে কোনো কিছুর প্রভাব তার মনের ভিতরে খুব সহজে ঢুকে যায় এবং সে কিন্তু খুব সহজে সে প্রভাবটা বেরও করে দিতে পারে। আপনি পাঁচটা রোগীকে যেভাবে বুঝাবেন সে সেভাবেই বুঝবে, এটা একটা প্লাস পয়েন্ট। তারপর দেখেন দ্বিতীয়টা কি, ফুলগুলো দেখতে সুন্দর দেখা যাচ্ছে তাই না, সব ফুলই সুন্দর, এখানে তো সব বলার কোনো অপেক্ষা রাখে না, সুন্দর। তার মানে কি পালসিটিলার প্রত্যেকটা রুগীও কিন্তু সুন্দর। ওই যে বললাম ঘুমটার আড়ালে লম্বা একটা সিঁদুর দিয়ে, ঠোঁটে হালকা একটু রং দিয়ে যারা একটু মুস্কি হাসি দেয় তাদের কিন্তু দেখতে একটু সুন্দর লাগে, একটু ফ্যাটি ফ্লেভি, চেহারার ভিতরে একটা মাধুর্যতা ভাব থাকবে পাঁচটা রুগীদের মধ্যে। তারপর একটু আমরা খেয়াল করি, দেখেন প্রত্যেকটি গাছ কিন্তু একসাথে আছে, দেখেন একটা থেকে আরেকটা একসাথে মিশে মিশে আছে, দূরে দূরে না কিন্তু, একটা সাথে একটা অনেকটা কাছাকাছি। তার মানে কি, তার মানে হচ্ছে পাঁচটা রুগীরা সবসময় একত্রে থাকতে চায়। আপনি যদি কোনো রুগী পান তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনার ফ্যামিলিতে কে কে থাকে, রুগী বলবে আমার ফ্যামিলিতে আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর আমি সবাইকে নিয়ে থাকি। তখন আপনি বলবেন যে কেন আপনি একা থাকতে পারেন না, আপনি বলবেন না আমি আসলে একা থাকতে পারি না, আমার সবাইকে নিয়ে একসাথে থাকতে আমার ভালো লাগে। অর্থাৎ কি সে প্রচন্ড পরিমাণে দায়িত্বশীল। এবং আপনি যদি তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেন যে আপনার এই যে আপনার ওয়াইফ যে আপনার মা বাবা তারপরে ভাই বোনদের নিয়ে একসাথে থাকে, তাদের সাথে আপনার আপনার ওয়াইফের রিলেশনটাকে, এটা সাধারণত হাজবেন্ডাই ভালো বলতে পারবে, কারণ একটা বউ সে তো তার কথা বলবে না যে আমি কেমন ব্যবহার করি আমার শ্বশুরের সাথে, সেটা কি বলবে তার হাজবেন্ড বলবে। তার হাজবেন্ড কিন্তু অপরটা বলবে যে না আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ কিন্তু এই যে যৌথ ফ্যামিলিতে থাকে তারপরেও কিন্তু সবার সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নেয়। দেখেন তার মানে একত্রীকরণ থাকার মধ্যে, বদ্ধতা থাকার মধ্যে, মনোবল দৃঢ়তা থাকার মধ্যে, সবকিছুর মধ্যে কিন্তু পাঁচটিলা কাজ করে। তারপর কি, এই যে দেখেন এই যে স্থানগুলো এগুলো কিন্তু শুষ্ক। হ্যাঁ, পাঁচটিলা উইন্ডস ফ্লাওয়ার যে গাছটা থেকে জন্ম নেয় সেখানে কিন্তু পানি নাই, একদম শুষ্ক বালির মধ্যে মরুভূমির মধ্যে পাঁচটিটা জন্ম হয়। এর জন্য পাঁচটিলা রোগীরা পিপাসাহীন থাকে এবং তাদের জিহ্বা কিন্তু দেখবেন আপনি একদম শুকনা কাঠ। স্বাভাবিকভাবে কি হয়, জিহ্বা শুষ্ক বা কাঠ থাকলে কিন্তু পানি খাওয়া হয় বারবার। হ্যাঁ,
বারবার পানি পিপাসা লাগে, কিন্তু পালসেটিলা কিন্তু তা না। পালসেটিলা জিহ্বা শুষ্ক, কিন্তু সে পানি খেতে চায় না। এখানেও একটা বিষয় আছে, একসাথে যখন দেখলেন আপনি 4-5টা রুগী আপনার চেম্বারে ঢুকলো, হোয়াট এভার হতেই পারে, দেখলেন স্বাভাবিকভাবে এখন অনেক চেম্বারে পানি খাওয়ার ব্যবস্থা থাকে, দেখলেন যে সেখান থেকে 2-3 জন রোগী পানি খাচ্ছে, একটা রোগী সে পানি খাচ্ছে না। এখান থেকে কিন্তু আপনার ধরে নেওয়া উচিত যে একই সমান দূরত্ব ভাবে 3 জনে একই শ্রেণীর লোকে আসলো, কিন্তু বাকি 2জনটা পানি খাচ্ছে, সে খাচ্ছে না, তার মানে সে পিপাসাহীন, তার মধ্যে পিপাসার বিষয়টা খুব কম। ডাক্তার মানে শুধু এই না যে আপনি রোগীর সাথে কথা বললেন, কিছু প্রেসক্রিপশন করে দিলেন, ওষুধ দিয়ে দিলেন, শেষ না। একটা রোগী যখন আমাদের দরজা দিয়ে ঢুকবে, দরজা থেকে ঢুকার পর্যন্ত একটা প্রেসক্রিপশন করে রোগীকে ওষুধ হাতে দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত একটা ডাক্তারের জন্য ভূমিকা পালন করে। কোথায় সিমটম লুকিয়ে আছে, কোথায় তার কথায়, তার চাহনিতে, তার চলাফেরায়, তার উচ্চতায়, তার দৈর্ঘ্যতায়, তার চেহারায় কোথায় আছে, প্রত্যেকটা জায়গার উপরে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে কোন জায়গায় তার লক্ষ্য চিহ্নিত করা আছে। এবং এতে এই বিচক্ষণতাটা যদি কোনো ডাক্তারের মধ্যে না থাকে, তাহলে কিন্তু সে কোনোভাবেই সঠিকভাবে একটা মেডিসিন প্রয়োগ করতে পারবে না। সে কিভাবে কথা বলছে, তার কথার এক্সপোজটা কি, সে কি রেগে যাচ্ছে, সে কি হতাশা হয়ে কথা বলছে, সে কি কেঁদে কথা বলছে, তার বিনয়টা কেমন, তার রাগটা কেমন, এটা কিন্তু মাইন্ড। আর এবং এই মাইন্ড বোঝার দক্ষতা যদি কারো থাকে, মনে রাখবেন 10টা জেনারেলের থেকে একটা মাইন্ডের গুরুত্ব কিন্তু অনেক 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 বেশি। কেননা মাইন্ড কিন্তু কখনোই পরিবর্তন হয় না। একটা রাগী রোগী যদি আপনার কাছে আসে, আপনি কি তার ওষুধের মাধ্যমে কি তার রাগটা তাকে কন্ট্রোল করে দিতে পারবেন? যে অহংকার করে, আপনি তাকে কখনোই অহংকার 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 থেকে তাকে দূরে রাখতে পারবেন না। যে সৎ সরল, তাকেও কখনো আপনি ওষুধের থেকে জটিলে আনতে পারবেন না, কারণ এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য। প্যাথোলজি চেঞ্জ হতে পারে, একটা ফুরা পেকে গিয়ে সেখানে কার্বাঙ্কেল হয়ে যেতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে, কিন্তু মানুষের মন এটা কিন্তু ঠিক তেমনই থাকে। এই মন কিন্তু কখনো কারো চেঞ্জ হয় না। তবে হ্যাঁ, কখনো কখনো কারো মানুষের হয়তো বয়সের সাথে সাথে একটু পরিবর্তন হয়, যেমন বাচ্চা কালে একটু, কিশোর কালে একটু, আবার যখন সে তার মানে সাংসারিক জীবনে যায় তখন হয়তো তার মন একরকম, বার্ধক্য জীবনে যায় তখন হয়তো তার মন একরকম। সেটা তার পরিবেশ পরিস্থিতির উপরে পুরোটা নির্ভর করে। কিন্তু শরীরের যে প্যাথোলজি গুলো চেঞ্জ হয়, ঠিক সেরকম চেঞ্জ কিন্তু তার মনটা হয় না। তাই 10টা জেনারেল লক্ষণের চেয়ে একটা মাইন্ডের লক্ষণ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই মাইন্ড চেনার জন্য কিন্তু আপনাকে তাকে তার কথাবার্তা, হাঁটা চলা সব বুঝতে হবে। কারণ একটা রোগী আপনার চেম্বারে আসলে সে কতক্ষণ থাকে, সর্বোচ্চ 3-4 ঘন্টা। এই 3-4 ঘন্টার মধ্যে কি একটা মানুষের মাইন্ড বোঝা যায়? অসম্ভব। কি করে বুঝবেন আপনি 3-4 ঘন্টার মধ্যে একটা মানুষের মাইন্ড? সে কি বলবে যে আমি অহংকারী, আমি জেদ করি, আমি ঝগড়া করি, আমি খারাপ প্রকৃতির মানুষ? কখনোই বলবে না। কারণ মানুষ সবসময় চায় নিজেকে খুব সুন্দর করে এক্সপোজ করতে, নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে। তাহলে তার ভিতরে যে রাগ আছে, জেদ আছে, অহংকার আছে, এটা আপনি কি করে বুঝবেন? এটা বোঝার জন্য অবশ্যই অবশ্যই তার সাথে যারা আসবে তাদের হেল্প নেবেন। মাইন্ডের ক্ষেত্রে সবসময় অন্যজনের হেল্প নেবেন। তার নিকটস্থ কেউ, হাজব্যান্ড আসলে ওয়াইফকে জিজ্ঞাসা করবেন, ওয়াইফ আসলে হাজব্যান্ড, বাবা আসলে মা, মা আসলে সন্তান, এভাবে যে তার রাগ কেমন, তার অনুভূতি কেমন, সে কিভাবে পারিপার্শ্বিকতাকে মেনে নিতে পারে। এবং যদি সম্ভব হয় এমন কিছু কোশ্চেন যেটা হয়তো বা কোনো পেশেন্ট আপনাকে দিতে চাচ্ছে না, প্রয়োজন পরে আপনি তাকে একটু আড়ালে জিজ্ঞাসা করবেন, স্ক্রিপ্ট করে যান, যেটা হয়তো বলতে চাবে না, স্ক্রিপ্ট করেন, স্ক্রিপ্ট করে আনালে বলেন। কারণ এমন কিছু কোশ্চেন আছে যেগুলি অ্যান্সার গুলি হয়তো মহিলা দিতে পারছে না। ধরেন আপনি এই কথাটা বলেই ফেললেন যে আপনার শাশুড়ির সাথে ওনার সম্পর্ক কেমন, কথার কথা, আদৌ কিন্তু শাশুড়ির সাথে তার সম্পর্ক ভালো না। এখন এই বিষয়টা কি হাজবেন্ড বলতে পারবে যে শাশুড়ির সাথে তার সম্পর্ক ভালো না? বা এটা বলতে গেলে তো তার ফ্যামিলিতে একটা মানে ক্রাইসিস মোমেন্ট কিন্তু সে ফিল করবে। সো এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে, এগুলো ভেবেই তারপর আমরা কিন্তু আমাদের মানে পেশেন্টদেরকে কোশ্চেন করবো। তো যাই হোক, আমি একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে আমি চলে গিয়েছি। তাহলে দেখেন শুষ্ক স্থানে জন্মায় মানে এদের কিন্তু পানি লাগে না, এদের এমন অবস্থা যে এরা কিন্তু পানি ছাড়াই কিন্তু জমতে পারে। এর জন্য পালসেটিলা হচ্ছে পিপাসাহীন, এবং যে কোনো কমপ্লেনের সাথে তারা কিন্তু এটা বলবে যে তাদের পিপাসা নাই। গা লোম দ্বারা আবৃত, দেখেন পালসেটিলা প্রত্যেকটা সিঁড়িতে, আপনারা কি আমার স্কার্টস দেখতে পাচ্ছেন কিনা, এই যে প্রত্যেকটা শীষের ভিতরে দেখেন লোম, লোম দ্বারা আবৃত। তার মানে কি, পালসেটিলার শরীরেও দেখবেন অনেক লোম থাকে, এবং তারা খুব লজ্জাবতী, তারা সবসময় নিজেকে ঢেকে রাখে, পর্দার ভিতরে রাখতে চায়।
কেউ বুরকা পরে, কেউ একটু বড় ওড়না টেনে রাখে, হ্যাঁ, কিন্তু এর মধ্য থেকে কিন্তু তাদের একটা মাধুর্যতা লক্ষ্য পায়। দেখেন এগুলো খুব নরম, এই যে এগুলো যদি আমি ঠাস করে ভেঙে দেই, টস করে ভেঙে যাবে। এই যে এগুলো ডাটাগুলা খুব নরম প্রকৃতির, এর জন্য পালসেটিলা রোগীরাও খুবই নরম প্রকৃতির, তাদের মন খুব শান্ত হয়। এখানে একটা উদাহরণ আমার না দিলেই নয়, এখানে আসলে কেউ মাইন্ড করবেন না। সাধারণত পালসেটিলা রোগীরা বেশিরভাগই সময় কিন্তু বিড়ালের মতো আচরণ। একটা বিড়াল কিরকম শান্তশিষ্ট, আপনার থেকে কাছে নেন, তাকে আপনি সে কোলে উঠে বসবে, আর একটু আদর দেন, সে আপনার একটা বুকে জড়া নেবে, আর একটু আদর দেন, সে একদম আপনার গালের সাথে মিলে যাবে। ঠিক পালসেটিলার এরকম। পালসেটিলা মহিলাদের যদি আপনি একটুখানি বন্ধুত্ব অর্জন করতে পারেন, দেখবেন যে সে আস্তে 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 আপনার সাথে এত বেশি ক্লোজ হয়ে যাবে যে তার মনের সকল কথা আপনাকে বলে দেবে। মানে এটাতে সে খুব তাড়াতাড়ি, মানে মানুষকে খুব তাড়াতাড়ি সে বিশ্বাস করে ফেলে। এটা হইতেছে পালসেটিলার একটি লক্ষণ। তারপরে আমরা একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ফুল কিন্তু নিচের দিকে হেলে আসে, মাটির দিকে, সূর্যের দিকে নয়, তারা কিন্তু মাটির দিকে হেলে আসে। তার মানে কি? তার মানে পালসেটিলা রোগীরা হচ্ছে, যখন দেখবেন তারা কোনো কথা বলবে, তারা মাথাকে নিচু করে কথা বলবে, এবং সে তার কোনো বিষয়ে প্রতিবাদ করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। জিজ্ঞাসা করবেন যে আপনি আপনার ফ্যামিলি থেকে সিদ্ধান্ত কে নেয়, সে বলবে আমি তো সিদ্ধান্ত নিতে পারি না, আমার সাহেবই নেয়, বা আমার বাবাই নেয়, বা আমার ছেলেই নেয়। মানে সে সিদ্ধান্তহীনতায় ভোগে, কারণ প্রত্যেকটা বিষয়ে সে সবসময় মাথাকে নত করে চলে। এবং পাঁচটা রোগীরা কিন্তু একা চলতে পারে না, এরা সবসময় কিন্তু সঙ্গী নিয়ে চলে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন রুগীকে যে আপনি যে এত দূর থেকে এখানে আসছেন, সাথে কে আসছে, তো না আমি তো একা চলাফেরা করতে পারি না, আমার সাহেব আসছে বা আমার ছেলে আসছে, যে হোক একটা কিছু সে বলবে। মানে একা চলাফেরা করার অভ্যস্ততা কিন্তু পাঁচটার মধ্যে খুবই কম। তারপরে তারপরে বসে কি দেখি, দেখেন এই যে পাপড়িগুলি, হ্যাঁ, একটু বাতাস যদি লাগে এই পাপড়িগুলি কিন্তু ঝরে যায়, কারণ পাপড়িগুলি খুব হালকা। একটু বাতাসে হালকা একটু এখানে বাতাস আসুক, পাপড়িগুলি ঝরে যাবে। তার মানে পালসেটিলারা অন্যের সংস্পর্শে যায় খুব দ্রুত। ওই যে বললাম ওদেরকে খুব সহজে আয়ত্ত করা যায়। আপনি ওদেরকে কিছু বলবেন, ওরা খুব সুন্দর, মানে সেটাকে ভুল ভালো যদি বলে না, ধরে নিবে বিশেষ করে তাড়াতাড়ি। মানে কি সংস্পর্শ, ওরা যদি কারো সংস্পর্শ পায় তাহলে কিন্তু খুব দ্রুত পটে যায়। এটা কিন্তু পালসেটিলার আরেকটি ক্যারেক্টার। তারপরে দেখেন এই যে গাছ, এই যে গাছগুলা যে বড় হইতেছে, এখন এই যে লম্বা হচ্ছে, এদেরকে বাড়ার জন্য আর কি দরকার? এক্সট্রা কিন্তু এখানে যারা, যে আপনারা যারা গ্রামে আছেন হয়তো বুঝতে পারবেন, আমরা না লাগাইলে যে কি বলে লাউ গাছের জাংলা দেওয়ার জন্য কিন্তু একটা খুঁটি দেই, হ্যাঁ, খুঁটি মানে এক্সট্রা একটা বাঁশের কঞ্চি বা নরম কোনো কিছুতে খুঁটি দেয়, কারণ গাছটা যেন সুন্দর মতো বাড়ে। ঠিক পালসেটিলা গাছগুলো দেখেন এই যে বাড়তেছে, কিন্তু আপনি খুঁটি না দেনে গাছটা কিন্তু ফেলে নিচে পড়ে যাবে। পালসেটিলা তাই, তারা কোনো সাহায্য ছাড়া কখনো চলতে পারে না। ছোটবেলায় বাবার সাহায্য, একটু বড় হলে ভাইয়ের সাহায্য, তারপর একটু বড় হলে স্বামীর সাহায্য, যখন স্বামী মারা যায় তখন ছেলের সাহায্য। অর্থাৎ প্রত্যেকটা বিষয় তাদের কিন্তু সাহায্যটা দরকার। তারা সাহায্য ছাড়া কখনোই একা চলতে পারবে না। এবং যে কোনো সিদ্ধান্ত, আপনি শপিং এ নিয়ে যাবেন, সে জোর দিয়ে বলতে পারবে না যে আমার এই ড্রেসটা পছন্দ, আমাকে যেটা দাও আমি তাতেই খুশি। মানে এমন একটা বিষয় যেটা তো তাতে, এর জন্যই মনে হয় যে হোমিওপ্যাথি ডাক্তাররা, বিশেষ করে ছেলেরা বেশিরভাগ সময় পালসেটিলার মেয়েদেরকে পছন্দ করে, কারণ জানে যে পালসেটিলার মেয়ে আর যাই করুক তারা জেদ করবে না, তারা অবাধ্য হবে না, তারা অমান্য করবে না, আমি যেভাবে চালাতে পারবো তারা ঠিক সেভাবেই চলে যাবে। তাহলে দেখেন আমরা এই ফুল থেকে কত কিছু বৈশিষ্ট্য পেলাম। তারপর আবার দেখেন অন্যের সংস্পর্শে আসে তাড়াতাড়ি, এই যে দেখেন একটা সাথে আরেকটা লেগে লেগে গেছে, দেখছেন মুখোমুখি, এটা কিন্তু বিপরীত হইতে পারতো। প্রত্যেকটা গাছ দেখেন এই যে মুখোমুখি, মুখোমুখি মানে কি একটার সাথে আরেকটা, মানে ওরা কি একত্র থাকে, ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে রাখে পুরা ঘরটাকে। কেউ কোনো ব্যথিত হলে তার হৃদয়ে মনে হয় অনেক কষ্ট লেগে যায় আসলে রোগীদের। তারপরে দেখেন আলো বাতাসে দ্রুত বাড়ে, এই যে প্রচুর দিকে নাই, বালি, বালির উপরে জন্ম, পানি নাই, কিন্তু আলো বাতাসে বাড়তেছে। তার মানে কি খোলা হাওয়া এদের জন্য পছন্দ। ওই যে বললাম যে তারা বেটার কিসে থাকে, বেটার মুক্ত হাওয়ায়। ঠিক পাঁচটা রোগীরাও কিন্তু মুক্ত হয়। একটা রোগীকে আপনি জিজ্ঞাসা করবেন, এবং শুধু তাই না, আমি এখানে একটা মানে প্রেগনেন্সি মহিলাকে আমি একবার একটা ট্রিটমেন্ট করেছিলাম, আমি কোনো লক্ষণ তার পাই না, তার মধ্যে একটা লক্ষণ আমি শুধু পেলাম, সে বলল
যে ম্যাডাম আমি যখন সকালবেলা রাতে যখন ঘুমাইতে যাই মশারি খাটাইতে পারি না। কেন? মশারি খাটালে আমার দম বন্ধ হয়ে আসে। এবং কি করতো আমার হাজবেন্ড, আমি ঘুমানোর সময় পরে সে মশারি খাটাইতো এবং আমি যখন ঘুম থেকে উঠবো তার আগে সে মশারি তুলে ফেলতো। কারণ আমার কাছে অস্থির লাগে এবং সকালবেলা উঠে যদি আমি আমার পর্দাগুলোকে সরাই না দেই আমার ভিতরে ফাঁপা ফাঁপা লাগে, অস্থির লাগে। এই একটা কথাই বুঝতে পেরেছিলাম যে রোগীটার কেউ নয়, পালসেটিলা। দেখেন, বুঝার জন্য কিন্তু বেশি কিছু প্রয়োজন পড়ে না। যদি লক্ষণগুলি আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন তাহলে কিন্তু রোগী সেখানে খুব চমৎকার ভাবে কাজ করতে পারে। তাহলে এদের কি হলো, এরা খোলামেলা হাওয়ায় বাতাসে এদের খুবই ভালো লাগে, এরা খুব পছন্দ করে বাতাসে। দেখেন টসটসে সজীব, এই যে গাছগুলি টসটস টসটস করতেছে, মনে একেবারে একদম একটু বাঁকাইলে মচ করে ভেঙে যাবে, ওরকম পাঁচটা পেশেন্টেরও থাকবে টসটসে। তাদের চেহারায় দেখবেন এটা সজীবতা ভাব, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাদের রোগে ভরা। তো সেই রূপটা সিপিয়া যেরকম একটা উদাসীন চেহারা, তার চেহারার ভিতরে একটু কালিমার দাগ, যন্ত্রণার ছাপ, মনে হবে কতদিন খায় নাই, কত পুষ্টিহীনতায় ভুগছে, কত অবহেলা, কত মায়া, কত যত্ন। কিন্তু পাঁচরেরা কিন্তু তা না। পাঁচটিলারাও কিন্তু নিজেকে যত্ন করে রাখবে। তাদের দেখে, বাহ্যিক দেখে আপনার বোঝার উপায় নাই যে তার ভিতরটা জ্বলে যাচ্ছে, তার ভিতরে এত অসুস্থ, এত দুর্বলতা। কারণ ওই যে তার কষ্টের আড়ালে সে কিন্তু মুচকি হাসি দিয়ে বিশ্ব জয় করে ফেলে। এটার নামই হচ্ছে পাঁচটিলা। এবং দেখেন সহজে ভেঙে যায়, পাঁচটা রোগীরাও সহজে ভেঙে যায়। একটু কষ্টে কাতর হবেন, একটু সান্ত্বনা দিবেন, হাও মাও করে কেঁদে উঠবে সে, তার মনটা কোনোভাবেই সঠিক থাকবে না। তাহলে দেখেন এই যে গাছ, এই গাছ থেকে কিন্তু আমি আপনাদের অনেক তথ্য কিন্তু পড়িয়ে ফেললাম শুধুমাত্র গাছ থেকে। তাহলে কি কি আমি পড়িয়ে ফেলেছি? এই গাছ থেকে রঙের পরিবর্তন হয়, পাখিরা দেখতে সুন্দর, পাখিরা মহিলারা দেখতে সুন্দর, একসাথে থাকে, শুষ্ক স্থানে জন্মে, গা লোম ধারা আবৃত, খুব নরম, মাটির দিকে হেলান দিয়ে থাকে। আমি কিন্তু পয়েন্টগুলো অলরেডি আপনাদেরকে পড়িয়ে ফেলেছি। বাতাসে পাপড়ি ঝরে যায়, গাছ বাড়ার জন্য বাড়তি সাহায্যের প্রয়োজন হয়, অন্যের সংস্পর্শে আসে তাড়াতাড়ি, আলো বাতাসে দ্রুত বাড়ে, টসটসে সজীব এবং সহজে ভেঙে যায়। এখানে কিছু বাংলা বানান ভুল হতে পারে, সফটওয়্যারে অনেক সময় এই বানানগুলি হয়, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এইবার আসেন কিভাবে চিনবো আমি পাঁচজিরাকে। দেখেন, প্রথম আমি কিন্তু বেশ কয়েকটা স্টেপ দিয়ে আপনাকে পাঁচজিরা পড়াচ্ছি। প্রথমে পড়লাম ছবি থেকে, পাঁচজিরা শেষ। দ্বিতীয়বার দেখালাম একটা গাছ থেকে, পাঁচজিরা হয়ে গেছে। এইবার আমি আসি পাঁচজিরাকে আমি কিভাবে চিনবো। পি, আমি এইভাবে সাধারণত কিছু সূত্র যেরকম মনে রাখার জন্য ব্যবহার করা হয়, ঠিক তেমনি আমি নামের কিছু অক্ষর দিয়ে শুধুমাত্র আপনাদের মনে রাখার স্বার্থে কিন্তু আমি এগুলো ব্যবহার করে থাকি। পি, প্লাজমেটিক টেম্পারমেন্ট অর্থাৎ শান্ত মেজাজ। ফিজিক্যাল মেকআপ, যেটা আমি অলরেডি বলেছি, লম্বা চোরা, থলথলে স্বাস্থ্য, মুচকি হাসি, ঢেকে ঘুরে, একটু ফর্সা প্রকৃতির, নিজেকে গুছিয়ে রাখে। অলরেডি ফার্স্টে আমি দেখিয়ে ফেলেছি ফিজিক্যাল মেকআপটা। পেইন, পাঁচটির পেইন কিন্তু রেড সিগন্যাল, রেড কালার পেয়েছি। কেন? পেইন নিয়ে আমি আর আলোচনা করবো। পাঁচটির পেইন কিন্তু এই যে যত ব্যথা তত শীত, চমৎকার একটা লক্ষণ, শুধু একটা লক্ষণ। এবং এই একটা লক্ষণের উপরে কিন্তু আমি একটা পেশেন্টকে সারিয়েছিলাম। পেশেন্ট শুধু আমাকে এসে বলেছিল যে ম্যাডাম আমার যখন ডিসমেনোরিয়ার পেইন শুরু হয়, যত বেশি ব্যথা হয় তত বেশি আমার শীত হয়, বাস আর কিচ্ছু লাগে না। পালসিটিটা একদম 1.5 মাস পরে সেই মহিলা ব্যথা তো চলেই গেছে এবং সে প্রেগন্যান্সি কন্টিনিউ করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু চেনার মতো, জানার মতো লক্ষণ থাকতে হবে। প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি অবস্থায় পালসেটিনা ম্যাজিকের মতো কাজ করে। কোনো বাচ্চা যদি ব্রিজ থাকে, এটা অবশ্যই লাস্টের দিকে, প্রথম দিকে নয়। 8-9 মাসের দিকে যদি কারো বাচ্চার ব্রিজ থাকে তাহলে কিন্তু পালসেটিনা 1M সেই বাচ্চাটাকে পজিশন সঠিকভাবে করে ফেলে। এই যে পালসেটিনার একটা খুব চমৎকার একটা সিমটম। পিউবার্টি, অর্থাৎ শুরু থেকে যদি কারো সমস্যা, যদি কোনো পেশেন্ট বসে আমার পিরিয়ড একদম যখন থেকে আমার মাসিক শুরু হয় তখন থেকে আমার এই সমস্যাটা, এটা হচ্ছে পিউবার্টি। পিউবার্টিতে কোনো কমপ্লেইন থাকলে আমরা তাকে পালসেটিনের অন্তর্ভুক্ত ভেবে নিব। প্যালপিটেশন, প্যালপিটেশন কি? ওটস নাইট ইন বেড, হ্যাঁ, ওটস লাইং অফ লেফট সাইড, অর্থাৎ সে যখন বিছানায় যায় তখন তার প্যালপিটেশন বাড়ে, বিশেষ করে যখন সে লেফট সাইডে ঘুমায় তখন সেটা খুবই খারাপ পজিশনে চলে যায়। তাহলে 5 পি আমরা দেখলাম। এবার আসে ইউ,
PULS, ইউতে হইতেছে ইউরিনেশন, হ্যাঁ, অর্থাৎ তার ঘন ঘন প্রস্রাব হবে। ইউরেথ্রাইটিস, তার মানে কি? ইউরেথ্রাইটিস হইতেছে ইউরেথ্রাতে ইনফ্লামেশন হবে, হ্যাঁ, জ্বালাপোড়া থাকবে, তার পেইন থাকবে, এবং তার ইউটেরাইন প্রলাপস হইতে পারে, বা একটু অ্যান্টিভার্টেড হতে পারে, রিভার্টেড হতে পারে, অর্থাৎ সামনের দিকে আগানো, পিছনের দিকে আগানো, হ্যাঁ, এই যে ইউটেরাইন প্রলাপস, হ্যাঁ, ইউটেরাইন প্রলাপস, এই সব ধরনের মানে মহিলাদের ফিমেল জেনেটেলিয়া সম্পর্কিত যত ধরনের প্রবলেম আছে, সকল প্রবলেমের ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই একবার পালসেটিনা অথবা সিপিয়া, সিকেলিকট এই রেমেডি গুলোর কথা একবার একটু চিন্তা করব। এল, ল্যাক্রোমেল, অর্থাৎ লিস্ট এফেক্ট অফ দিস অফ দ্য ব্যালেন্স, যেটাকে আমরা বলি অস্ত্রপূর্ণ। মানে কি? তার চোখ ভরা দেখবেন কি একটা ভেজা ভেজা ভাব, সবসময় সে একটু কান্না করে কথা বলবে, কান্না ছাড়া পাঁচটা রোগীরা কথা বলতে পারে না। মেডোরিনামও কিন্তু কাঁদে, আমি কিন্তু বারবার এই কান্নাগুলি তুলে ধরছি। মেডোরিনামের কান্না কি, পাঁচটিনের কান্না কি, লাইকোপোডিয়ামের কান্না কি, সিপিআর কান্না কি, ইগনেশিয়ার কান্না কি, প্রত্যেকবার কিন্তু আমি এই কান্নাগুলি তুলে ধরছি। পাঁচটিনের কান্না কি? সে তার অজ্ঞাত মনেই কাঁদবে, সে কাঁদবে, অজ্ঞাত মনেই কাঁদবে। লেফোরিয়া, সাদা স্রাব, পাঁচটা রোগীদের সাদা স্রাব হবে, এবং স্রাবটা কি হবে? দড়ি 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 কাট 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 কাট। সে বলবে যে আমার যখন লিকোরিয়াটা হয় দড়ি দড়ি কাট কাট লাগে। এবং লেবার পেইন, অর্থাৎ বাচ্চা হওয়ার সময় যে পেইনটা হয়, যদি কখনো কারো থেমে থেমে পেইন হয়, কিংবা টু ফিঙ্গার জয়েন্ট যদি পেইন হয়, মানে ফুলে ইউটেরাসের মুখটা, তাহলে কিন্তু পালসেটিটা কিন্তু খুব চমৎকার একটা রেমেডি। সে সময় ব্যথা শুরু করে সুন্দর একটি বাচ্চা ডেলিভারি করে দেওয়ার জন্য। এস, দ্যাটস মিন সাইলেন্স প্রিভেনশন, অর্থাৎ নীরবে খিচিরমিচির করা। আপনি তাকে বকা দিবেন, ওই যে মাথা নত করে থাকবে, সে মাথা তুলবে না, কিন্তু ভিতরে ভিতরে সে জ্বলে যাবে, নীরবে খিচিরমিচির করবে, সে রাগ করবে, তার চোখ দিয়ে পানি পড়বে, তার মুখ লাল হয়ে যাবে, কিন্তু সে কখনোই বিষয়টা কাউকে বলতে পারবে না, উচ্চ স্বরে বলতে পারবে না, এবং মাথা তুলে তার অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে পারবে না। এস, দ্যাটস মিন সেক্স ফেয়ার, তার কিন্তু পাঁচটা রোগীদের কিন্তু সেক্সে ভয় থাকে, এবং তাদের একটা ধারণা থাকে যে তারা বিয়ে করতে চায় না। আসলে রোগীরা কেন চায় না? দেখেন, আমাদের কোথায় লক্ষণ লুকায় নাই। আপনি একটা জেনারেলি একটা পেশেন্ট আপনাকে জিজ্ঞাসা করলেন যে আপনাদের কি অ্যাফেয়ার ম্যারেজ নাকি সেটেল ম্যারেজ, সে বললো যে না আমার সেটেল ম্যারেজ। ও আচ্ছা, যেহেতু বয়সটা একটু যদি বুঝেন যে হাজবেন্ডের বয়স বেশি, ওয়াইফের বয়স কম, বা ওয়াইফের বেশি, তখন জিজ্ঞেস করতে পারে আপনার বিয়ে কত সময় হয়েছিল, ঠিক টাইমে হয়েছে নাকি লেট ম্যারেজ? সে বলবে লেট ম্যারেজ। আপনি বলেন কেন? না আসলে আমি তো বিয়ে করতে চাই নাই। কেন চান নাই? কারোর সাথে কি আপনার অ্যাফেয়ার ছিল? নো, আমার কারোর সাথে অ্যাফেয়ার ছিল না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিয়ে করাটা আসলে একটা পাপ। কারণ যার এতদিন পর্যন্ত আমি যে দেহটাকে রক্ষা করলাম, সেটা মানে বিয়ের পরে একজনের কাছে আমার তুলে ধরতে হবে, আমার কাছে মনে হচ্ছে ফিজিক্যাল রিলেশনটা মনে হয় পাপ, এটা মনে হয় অন্যায়। তো এটা ভেবে আমি আসলে বিয়ে করিনি। দ্যাটস মিন সেক্স ফেয়ার। এটাই হচ্ছে বিয়ে নিয়ে বিভ্রান্তি। এবং লাইকোপোডিয়া, তারও কিন্তু বিয়ে নিয়ে বিভ্রান্তি আছে, তারও কিন্তু সেক্স ফেয়ার আছে। তার সেক্স ফেয়ারটা কি? সে কিন্তু চিন্তা করে যে আমি যদি বিয়ে করি, তাহলে তো আমাকে দায়িত্বটা নিতে হবে, আমি তো সেক্সুয়াল দিক থেকে ইনঅ্যাক্টিভ, আমি কিভাবে এই মানে এরকম একটা দায়িত্ব নিবো? কারণ লাইকোপোডিয়া রোগীরা কখনো দায়িত্ব নিতে পারে না। আবার একদিকে চিন্তা করেন, এই বিয়ে ভীতি কিন্তু নার্সভূমেরও আছে। নার্সভূমের বিয়ে ভীতিটা কি? নার্সভূমিকে হচ্ছে স্বাধীন চেতা লোক, সে ঘুরবে ফিরবে, রাত জাগবে, সে মদ খাবে, বাড়ি বাড়িতে যাবে, বন্ধুদের আড্ডা দিবে, তাস খেলবে, সবকিছু করবে। তার চিন্তাধারা হচ্ছে আমি যদি এখন বিয়ে করি, তাহলে তো আমাকে নির্দিষ্ট টাইমে আমার বাসায় আসতে হবে, তাহলে কি আমার স্বাধীনতাকে খর্ব করা হবে। আমি তো আর ঘুরতে ফিরতে পারবো না, তাস খেলতে পারবো না, বাইরে বেরিয়ে যেতে পারবো না, অন্য কোনো মেয়ের সাথে সেক্সুয়াল অ্যাবিউজের মানে সংগঠন হতে পারবো না, যার সাথে এদের আমি বিয়েই করবো না। তাহলে দেখেন, এক একটা বিয়ের ভীতি কিন্তু এক এক রকম। লাইকোপোডিয়ামের বিয়ের ভীতি এক, পালসেটিনা বিয়ের ভীতি এক, এবং নাক্সভূমের কিন্তু বিয়ের ভীতিটা আরেক রকম। আবার বিয়ে ভীতি কিন্তু আপনার সিপিয়াতেও আছে। কারণ সিপিআর আছে এই জন্যই, কারণ ওই যে উদাসীনতা, তার সবকিছুতে উদাসীনতা, যে না আমি তো যাকে পছন্দ করেছি তাকে তো আমি পাইনি, যাকে আমি ভালোবেসেছি তাকে আমি পাইনি, তাহলে কেন আমি বিয়ে করব? কারণ আমি তো সেক্সুয়াল রিলেশন দিকে ইন্টারেস্টেড না। আমি কি পারবো বিয়ের পরে আমার হাজবেন্ডকে সুখ দিতে? এই যে দেখেন, এই যে এক বিয়ে ভীতির উপরে কিন্তু আমি
4টা রেমেডি কিন্তু পুরোটা আলাদা করে দিলাম। স্যাড, এস দ্যাট মিন্স স্যাড, অর্থাৎ দুঃখ দুঃখ ভাব, দুঃখ ভারাক্রান্ত ভাব, তার ভিতরে চেহারার ভিতরে একটা স্যাডনেস ভাব তার ভিতরে থাকে। সিঙ্গেল সাইট অ্যাগ্রাভেশন, কোন রোগীর যখন আপনি পুরা কেস হিস্ট্রি নেবেন, সে যদি বলে যে আমার এক সাইটে ঘামে, আমার এক সাইটে ব্যথা করে, আমার এক সাইটে লক্ষণ দেখা দেয়, তাহলে বোঝা যাবে যে সে পাঁচটিলার রোগী। সেন্সিটিভ, প্রচন্ড সেন্সিটিভ, যে কোনো কথায় তারা খুব সেন্সিটিভ। হালকা একটু কথা বলবেন, একটু আবেগে তারা দিবেন, তারা সেটা উত্তেজিত হয়ে যাবে। স্লো, অর্থাৎ ধীর গতিতে চলে, পাঁচটিলার রোগীরা খুব ধীর গতিতে চলে। স্লিপ, স্লিপ, স্লিপটা কি? তাদের ঘুম, তারা কিন্তু পাঁচটিলার রোগীরা কিন্তু অন্ধকারে ঘুমাতে পারে না, তারা কিন্তু হালকা একটু লাইট চায়, হালকা একটু লাইটিং এ তাদের ঘুমাতে কিন্তু পছন্দ। এবং তারা কিন্তু স্বপ্নে দেখে যে তাদের বিছানার পাশে কেউ মনে শুয়ে আছে, এটা তাদের একটা ইমাজিন, তারা কল্পনা করে যে আমার সাথে কেউ মনে বিছানায় কেউ শুয়ে আছে। এই হচ্ছে পাঁচটিলার স্লিপ। এ, এ ফর এমালিউরেশন ফ্রম কনসোলেশন, অর্থাৎ সান্ত্বনা থেকে উন্নতি। যখন রাগ হবে, রাগ একদম ফেটে পড়বে, 2-3 মিনিট প্রচন্ড ঝগড়া করবে, যেই না আপনি কাছে গিয়ে তাকে দুইটা সান্ত্বনার কথা বলবেন, একদম মোমের মতো গলে চলে, এত গলা গলবে যে নিজের দোষী স্বীকার করে ফেলবে যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, আমার মাথা ঠিক ছিল না, আমি বলে ফেলেছি, যেটা আর অন্য কোনো রেমেডিতে আপনি লক্ষণটা পাবেন না। এলিমেন্টস ফ্রম ফ্যাট ফুড, যে কোনো ফ্যাট খাবার খেলে তার টয়লেটে সমস্যা হয়। এবং এখানে একটা কথা বলা বাহুল্য যে এই নাক্স ভূমিকা এবং পাঁচটিলা দিয়ে কিন্তু অনেক আইবিএস এর রোগী ভালো হয়েছে, অনেক, আমি নিজেও অনেক ভালো করেছি। যে ধরনের মহিলাদের একটু তেলযুক্ত খাবার খেলে আমাশা হয়, পায়খানার সমস্যা হয়, তাদের কিন্তু আপনি এই পাঁচটিলা দিয়ে কিন্তু চেষ্টা ট্রাই করতে পারেন। এবং শুধু তাই না, বিয়ে বাড়িতে ভরপুর খেয়েছে কেউ, একদম ভরপেট নাক ডুবিয়ে কবজি ডুবিয়ে খেয়েছে, আসার পর থেকে তার ডায়রিয়া, আপনি জিজ্ঞাসা করেন কি খেয়েছেন, অবভিয়াসলি পোলাও মাংস, অবভিয়াসলি চিকেন ফ্রাই, রেজালা, সবকিছুই কিন্তু আপনার ফ্যাট জাতীয় খাবার, তৈলাক্ত খাবার। এবং এগুলো খাবার পরে যদি কারো কোনো পেটের সমস্যা দেখা দেয়, আপনি জাস্ট পাঁচটা দিয়ে দিবেন, পাঁচটা 200, 2-3টে ডোজ দিয়ে দিবেন, বা এলএমএ থাকলে ঘন ঘন রিপিটেড ডোজ, একদম তার পুরা পেট ক্লিয়ার। এমেনোরিয়া, এমেনোরিয়া কি? এ মানে অ্যাবসেন্ট, মেনোরিয়া মানে হচ্ছে মাসিক, অর্থাৎ মাসিক যদি অনুপস্থিত থাকে, মিনসেস অনুপস্থিতের ক্ষেত্রে কিন্তু এই পালসিটিলা খুব চমৎকার একটা রেমেডি। টি, টিমিড এন্ড টেসিটার্ন, অর্থাৎ ভীতু, চাপা স্বভাব, স্বল্পভাষী, খুব ভীতু স্বভাবে থাকে, সহজে মনের কথা কাউকে বলতে চায় না, ভয় পায়, চাপা স্বভাব, এবং কথা বলবে খুব স্বল্প। টু লাইট অ্যাগ্রাভেশন, ওই যে বললাম গোধূলি লগ্নে তার বাড়ে, তার প্রত্যেকটা রূপ লক্ষণ বাড়ে গোধূলি লগ্নে। টাং হোয়াইট ক্লটেড, তার জিহ্বাটা থাকবে সাদা ক্লটেড যুক্ত। টিয়ারফুল মানে কি? না কেঁদে কথা বলতে পারে না, প্রত্যেকটা কথায় সে কেঁদে বলবে। এবং কান্নাগুলি আমি ব্যাখ্যা করেছি, কোনটা পাসিটিনা, কোনটা সিপিয়া, কোনটা মেরিডাম, অনেকবার ব্যাখ্যা করেছি অনেক প্রেজেন্টেশনে, আজকে আর করলাম না কারণ সময় খুব সংক্ষিপ্ত। থার্স্টলেসনেস একেবারে গুরুত্বপূর্ণ, পালসিটিলা থার্স্টলেসনেস, পিপাসাহীন, যে কোনো কমপ্লেন, আপনার জ্বর আসছে, পিপাসা কম, পালসিটিলা, পাতলা পায়খানা, পিপাসা কম, পালসিটিলা, মাথা ব্যথা, পিপাসা কম, পালসিটিলা, একদম যে কোনো কমপ্লেন। যদি সে খোলামেলা হওয়ার সাথে পছন্দ করে তার তো কোনো কথাই নাই। অর্থাৎ এনি কমপ্লেনের সাথে যদি আপনি সাকসেসটা পান, তাহলে একবার অন্তত পাঁচটার কথা চিন্তা করবেন। এল, দ্যাটস মিন ইনডেসিটিভ, অর্থাৎ দ্বিধা জড়িত, সে কোনো কিছুই ডিসিশন নিতে পারে না, দ্বিধা জড়িততা। হ্যাঁ, ইনডাইজেশন, ইরেগুলার, ইনডাইজেশন কি? ওই যে হজমের হজমের সমস্যা যেটা বললাম আমি রিচ ফুড খাওয়ার পরে। ইরেগুলার, ইরেগুলার কি? ইরেগুলার মিনসেস। এবং ইরেগুলার মিনসেস এর ক্ষেত্রে 3টা কথা এখানে প্রযোজ্য পালসিটিলার। এক হচ্ছে লেট, দুই সাপ্রেসড, তিন স্ক্যান্টি। বাস, আপনাদের মহিলা ট্রিটমেন্ট আজকে প্রেজেন্টেশন দেওয়ার পরে করতে পারবেন। কোনো মহিলা যদি তার মাসিক নিয়ে এসে আপনাকে বলে যে আমার মাসিক দেরিতে হয় এবং অল্প হয়, সাপ্রেসটা কি? হয়তো সে কোনো বড়ি খেয়েছে, বা কোনো কারণে আমার 1 মাসে মাসিক হয় নাই, ইরেগুলার হচ্ছে, বা আমি ইনজেকশন দিয়েছিলাম, বা যেই হোক কোনো কারণে হয়তো একটা সাপ্রেসড আছে। লেট, সাপ্রেসড, স্ক্যান্টি, বাস পালসিটিলা। ইচিং, চুলকানি, তার ফিমেল জেনিটালে চুলকায়, তার শরীরে চুলকায়, সব জায়গায় চুলকানি,
এই ক্ষেত্রেও কিন্তু পালসেটিলা ব্যবহার করা যায়। এল, লাইক ফেব্রুয়ারি, চেঞ্জেবল মোড। লাইক ফেব্রুয়ারি জাস্ট আমি দিয়েছি কারণ ফেব্রুয়ারি 29-এ হয়, কখনো 28-এ হয়, অর্থাৎ পরিবর্তনশীল। হ্যাঁ, লেফট সাইড অ্যাগ্রাভেশন। আর লোথিং লাইফ মানে কি, ঝিমোনো লাইফ। লো স্প্রাইট ফেয়ার অর্থাৎ কম উদ্দীপক, উদ্দীপনাটা কম থাকে। লেবার, অর্থাৎ লেবার ক্ষেত্রে অর্থাৎ ইয়ের ক্ষেত্রে আর কি, প্রসব বেদনার ক্ষেত্রে কিন্তু এই পালসেটিলা খুব ভালো একটা রেমেডি। এ, অ্যামাইবেল অর্থাৎ দয়ালু, খুব দয়ালু পালসেটিলারা, নিজের সবকিছু উদার করে দান করে দিবে, অন্যের কথা নিয়ে সে খুব বেশি ভাববে। অল গন সেন্সেশন অর্থাৎ তারা মনে করে যে আমাদের সব চলে যাচ্ছে। অল গন সেন্সেশন সিপিয়াতেও আছে, এবং এই কারণে কিন্তু সিপিয়া পা দিয়ে ইউটেরাসটাকে আটকায় রাখে। কিন্তু এর হচ্ছে তার পেটের ভিতরে মনে হবে যে অল গন সেন্সেশন, মনে হয় আমার সবকিছু পেটের থেকে চলে যাচ্ছে। এইবার আমি আসি রেড লাইন সিমটম। তাহলে কয়টা হইলো? আমি কিন্তু 3টা দিক থেকে কিন্তু পড়িয়ে ফেলছি পালসেটিলা। ছবি, ফুল এবং তার ক্যারেক্টার, মানে তার নাম থেকে যে অক্ষরগুলি আসে সেগুলো উপস্থিত হয়। 3টে পর্যায়ে কিন্তু আমার শেষ। এবার আসেন চতুর্থ পর্যায়ে পালসেটিলা কিভাবে চিনবেন। রেড লাইন সিমটম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি লেখা? Coryza fluid or dry with loss of taste and smell, show nocental letter and yellowish green discharge. একদম করোনাকালীন সময়ে এত পরিমাণে পালসেটিলা দিয়েছি এই লক্ষণটার উপরে যে কোনো খাবারে সে স্বাদ গন্ধ পাচ্ছে না, ঠান্ডা লেগেছে। আমার মনে হয় আপনারাও এখন মনে মনে ভাবছেন যে হ্যাঁ, এরকম অনেক রোগী অনেকজনের কাছে শুনেছিলাম যে ঠান্ডায় খাবারের গন্ধ পাচ্ছে না, এবং তার ডিসচার্জটাকে ইয়েলো গ্রিন। বাস, পালসেটিলা দিয়ে দেখবেন ধুরুন্ধরি কাজ করবে একদম। স্টমাক ডিসঅর্ডার ফ্রম রিচ ফুড, কেক, পেস্ট্রি এটসেট্রা, পার্টিকুলারলি ফ্যাট অর ফগ। অর্থাৎ তার সে যদি কোনো রিচ খাবার খায়, কেক, পেস্ট্রি এগুলো খাবার খেলে তার ইনডাইজেশন হয়, তার পাতলা পায়খানা হয়, আমার সময় সে এটাকে জাস্ট নিতে পারে না। থার্স্টলেস উইথ অল কমপ্লেইনস, আমি অলরেডি বলেছি যে কোনো কমপ্লেনের সাথে তার থার্স্টলেসটা থাকবে, অর্থাৎ পিপাসাহীনতা তার ভিতরে কাজ করবে। ওয়ান্ডারিং পেইন, shift rapid from one place to another, also with swelling of the joint। অর্থাৎ কি, তার ব্যথাগুলো ঘুরে ঘুরে বেড়াবে। ওই যে পরিবর্তনশীল, শুধু কি মন পরিবর্তনশীল না, তার কিন্তু রূপটাও পরিবর্তনশীল। সে তার কি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াবে, এবং কি হবে, প্রত্যেকটা জয়েন্ট কিন্তু ফুলে যাবে। পালসেটিলার জয়েন্ট গুলি কিন্তু ফুলে যায়। Bad taste in the mouth, especially in the morning, or nothing tastes good or no taste at all। অর্থাৎ সকালবেলা যখন কোনো পেশেন্ট ঘুম থেকে উঠবে তখন তার মুখের ভিতরে একটা তিক্ত স্বাদ থাকবে, ব্যাড টেস্ট যেটাকে আমরা বলি। এটাতে সে পেশেন্টরা বলবে যে আমার যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমার কাছে একটা তিক্ত স্বাদ বা অন্যরকম একটা স্বাদ লাগে অন্যদের তুলনায়, তাহলে কিন্তু বোঝা যাবে যে সে পালসেটিলা। Menstrual polyp with great restlessness, tossing in every possible direction। মানে কি, সেটা হচ্ছে যে তার পিরিয়ড হওয়ার সময় প্রচন্ড কলিক পেইন, মানে পেটে ব্যথা করবে, এবং তার মধ্যে কি থাকবে, অস্থিরতা থাকবে। হ্যাঁ, সে ট্রসিং করবে, ঘুরবে ফিরবে, এই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় সে ডিরেকশন, মানে সে জায়গা চেঞ্জ করবে, কিন্তু তারপরেও তার এই পেইনটা সহজে কমতে চাইবে না। নকটার্নাল এনোরেসিস, পার্টিকুলারলি ইন ইয়াঙ্গাল গার্ল। চমৎকার কথা, একটা ইয়াং মেয়ে এসে বললো যে রাতে সে বিছানায় প্রস্রাব করে। কি লজ্জা, কি লজ্জা, কি অস্থিরতা। দেখেন, লজ্জা সে বলতে পারবে, আপনি কিন্তু একবার একটা পালসেটিলায় কিন্তু তার এই লজ্জা থেকে কিন্তু তাকে মুক্তি দিতে পারেন। Nocturnal enuresis means is to let us scanty or suppressed from grating the feet weight। এটা অলরেডি বলেছি, মিনসেস দেরিতে হবে, অল্প হবে, সাপ্রেসড হবে, এবং যদি সেটা কোনো কারণে পা ভিজানোর কারণে হয়, যেটা আমরা সিপিয়া তো পাই। হ্যাঁ, কিন্তু সিপিআর ভিতরে কিন্তু এটা লেখা থাকে না, মিনস ইজ টু লেট টু স্ক্যান্টি আর সাপ্রেসড। মাইল্ড, জেন্টল, ইভোলেট ডিসপোজিশন, ফেয়ারিং টু এনিথিং, ক্রাইস টু এনিথিং, at anything, sorry, is said and desponding, can hardly give her symptoms on account of weeping। অর্থাৎ সে খুব শান্ত স্বভাব থাকে, সে সহজে কান্না করে দেয়, এবং যে কোনো কথা বলতে গেলে সে কান্না ছাড়া বলতে পারে না। তার যে কোনো লক্ষণ সে কান্না দিয়ে বলবে, চোখের থেকে পানি ঝরিয়ে বলবে।
sadly hair, blue-eyed, pale face, including to silence gift with suppressed pupil. মানে হচ্ছে তার চুলগুলা থাকবে বালির মতো, হ্যাঁ, চোখগুলি নীল এবং চেহারা থাকবে ফ্যাকাশে, এবং সাথে তার একটা কিচিরমিচির স্বভাব, মানে একদম শান্তশিষ্ট একটা স্বভাব তার চেহারার ভিতরে ফুটে উঠবে। এইবার আমি আর কিছু 5টা লক্ষণ বলতেছি যেগুলো খুব সংক্ষিপ্ত ভাবে দেওয়া, যেমন পরিবর্তনশীলতা। এটা একদম ইজি ভাবে আমরা নরেন্দ্রের বই থেকে আমরা দেখতে পারি যে পরিবর্তনশীল 5টা আরেকটি লক্ষণ শারীরিক মানসিক উভয় প্রভাব করে। শারীরিক পরিবর্তন দেখতে পাওয়া যায়, রোগ ক্রমাগত এক স্থান থেকে অন্য স্থানে প্রকাশ পায়, যেমন গলকণ্ড ভালো হয়ে অন্ডকোষ, আবার কর্ণমল ভালো হয়ে স্তনপ্রদাহ ইত্যাদি। আবার মানসিক পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় রোগীর অল্পে রাগিয়ে উঠে এবং অল্পেই শান্ত হয়ে যায়। এটা হচ্ছে 5টি লাভ। নম্রতা এবং স্পন্দনশীলতা। 5টা রোগীর আরেকটি পয়েন্ট হচ্ছে তারা খুব নম্র থাকে, কথায় কথায় অভিমান এবং কথায় কথায় তাদের চোখে পানি চলে আসে। তৃষ্ণাহীন, এটা বারবার বলেছি তৃষ্ণাহীনের বিষয়টা, যে 5টা রোগীরা শীত কাতর গরম কাতর উভয়ই কিন্তু হতে পারে। হ্যাঁ, সাধারণত একই রোগীরা একটু শীত কাতর হয়, অনেক রোগীরা গরম কাতর হয়। তাই শীত কাতর গরম কাতর এখানে নট ফ্যাক্ট, এটা দুটোই হতে পারে, তবে যে অবস্থায় থাকুক না কেন তারা কিন্তু তৃষ্ণাহীন থাকবে 5টা রোগীরা। গরমে বৃদ্ধি। তরুণ রোগে 5টি লাখ খুব দ্রুত শীত বোধ করে, কিন্তু পুরাতন ক্ষেত্রে যে বললাম না একুট রোগীর ক্ষেত্রে শীত কাতর, আর ক্রনিক রোগীর ক্ষেত্রে তারা খুব গরম কাতর হয়ে থাকে। গরম ঘরে থাকতে চায় না, গরম কাপড় পরতে চায় না, খাদ্যদ্রব্য গরম খাইলে তা সহজে হজম হয় না, যে কোনো ধরনের যন্ত্রণা, রাতে বৃদ্ধি। এখানে বেশ কিছু বানান এখানে ভুল উঠেছে, আমি দুঃখিত, সফটওয়্যার এইভাবে নিতে পারে নাই আর কি, বাংলার ইংরেজি নিতে গেলে একটু সমস্যা হয়, যার কারণে অনাকাঙ্ক্ষিত ভুল, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যে কোনো ধরনের খাবারে তাদের বৃদ্ধি হয়। স্ত্রীরোগে পালসিটিলা, যে কোনো ক্ষেত্রে পা ভিজানো, স্নায়ু দুর্বলতা, নর্তন রোগ, রক্তস্রাব, বিলম্বিত ঋতুস্রাব দেরি, থেমে থেমে স্রাব হওয়া, পরিবর্তনের স্রাব হওয়া, জমাট বাঁধা স্রাব হওয়া, কালচে বই ভাব, নিচের দিকে চাপ, যাই হোক না কেন, মোট কথা মহিলাদের যে কোনো কমপ্লেনের ক্ষেত্রে আমরা একবার পালসিটিলার কথা চিন্তা করব। তো এই হচ্ছে আমার প্রেজেন্টেশন। আর নেক্সটে আমি সেকেন্ড প্রেজেন্টেশনটা যেটা রেডি করেছিলাম সেটা ছিল শিশু রোগের উপরে। হ্যাঁ, তো আজকে যেহেতু সময় কম আর এত অল্প সময়ের মধ্যে তা আসলে পুরোটুকু বোঝানো সম্ভব না, এটুকু বলে আমি আমার প্রেজেন্টেশন আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা ইজি বলতে পারেন আমাকে। আসসালামু আলাইকুম ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড কি বন্ধ করা হয়েছে? দাদা রেকর্ড বন্ধ করেছেন?